প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এটা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 6 অনুশীলনীর 1 নম্বর অঙ্ক। দেখতে পাচ্ছ যে ক নং যে প্রশ্নের সমাধান আমাকে দেখাতে হবে, ফেরত যে পণ্য তার মূল্য নির্ণয়। এখন এই যে পণ্য ফেরত দেয়া হলো সেটা হলো 1 তারিখে 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা করে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। চালান নং 78, শর্ত 5/2 নিট 15। এই 1 তারিখে যে পণ্যটি কেনা হলো, 8 তারিখে যে এই মাহমুদ ফ্যাশনকে এই 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এখন এই যে পণ্যটি ফেরত দেওয়া হলো, সেই ফেরতকৃত পণ্যের মূল্য আমরা এখন ক নম্বরে সমাধান দেখাবো। এখন 8 তারিখে যে পণ্যটি ফেরত দেয়া হলো, সেটা টোটাল অ্যামাউন্ট হলো 30,000 টাকা। কিন্তু যখন 1 তারিখে এই পণ্যটি কেনা হয়েছিল, তখন কারবারি বারটা ছিল এখানে 5%। সেই 5% বারটা আমরা ফেরতকৃত যে পণ্য সেই মূল্য তালিকা থেকে বাদ দিব। 30,000 টাকার পরে 5% বারটা করলে এখানে আসবে 1,500 টাকা। টাকা বাদ দেওয়ার পরে আমাদের যে নিট ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, সেটা হলো 28,500 টাকা। তাহলে আমরা ক নম্বর সমাধানটি জানতে পারলাম। এরপরে আমাদের খ নং যে প্রশ্ন, সেখানে ক্রয় জাবেদার সমাধান আমাদেরকে দেখাতে বলেছে। দেখতে পাচ্ছ তারিখ, ক্রেডিট, হিসাব খাত। তার কারণটা হলো ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব এখানে ক্রেডিট। তো আমরা যেহেতু ক্রয় জাবেদা এখানে করছি, সমাধান দেখাচ্ছি, ক্রয় ডেবিট দিকে আছে, তার মানে বিপরীত যে কথা, মানে ক্রেডিট হিসাব খাত এখানে লিখতে হবে। শর্ত, চালান নং এবং সূত্র, এই হলো আমাদের এই ক্রয় জাবেদার নমুনা ছক। ডিসেম্বরের 1 তারিখে মাহমুদ যে ফ্যাশন, তার কাছ থেকে আমরা প্রথমে পণ্যটি ক্রয় করেছিলাম। তাহলে এখানে লিখতে হবে মাহমুদ ফ্যাশন, উনি কিন্তু একজন পাওনাদার। এখানে শর্ত দেখতে পাচ্ছি 5/2 নিট 15। চালান নং এখানে যথারীতি 78। যেটা চালান নং থাকবে সেটাকে কিন্তু আমাদের সূত্র হিসেবে ব্যবহার করতে হবে। প্রতিটি 300 টাকা ধরে 500টি প্যান্ট এখানে ক্রয়। তাহলে 300 গুণ এখানে 500, এখানে টাকা আসে আমার 1,50,000 টাকা। এটা পরে 5% কারবারি বারটা বের করার পর এসেছে 7,500। তার মানে 1,50,000 টাকা থেকে এই 7,500 টাকা বাদ দেওয়ার পরে এখানে নিট যে ব্যালেন্স 1,42,500, এটার সাথে বহন খরচ আমাকে 1,000 টাকা যোগ করতে হবে। বহন খরচ 1,000 টাকা যোগ করলে
আমার আসবে 1,43,500 টাকা। ইসলামী স্টোর এখানে 15 তারিখে শর্ত দেওয়া ছিল 7/2 নিট 30। শর্ত লিখলাম এখানে আমার চালান নং, এখানে আসলে চালান নংটা এখানে দেয়া নেই, শুধু শর্তই দেয়া থাকে। আসলে বাকিতে ক্রয় বিক্রয়ের সময় চালান নং অবশ্যই থাকবে, এখন যেহেতু দেয়া নেই তাহলে এই দুটো তথ্য আমাদের গ্যাপ দিতে হবে। এখানে প্রতি জোড়া 400 টাকা করে 200টি শার্ট ক্রয়, প্রতি জোড়া বলছে, প্রতিটি শার্টের কথা কিন্তু এখানে বলে নাই। তো প্রতিটি শার্টের কথা যদি বলতো তাহলে এই 200-র সাথে আমরা 400 গুণ করতে পারতাম। প্রতি জোড়া শার্ট যদি 400 টাকা হয়, 400 এখানে প্রকৃতপক্ষে আমাকে গুণ দিতে হবে 100, কারণ 200টি শার্ট এটাকে জোড়া করলে কিন্তু 100 জোড়াই কিন্তু এখানে আসে, আর দাম দেওয়া আছে কিন্তু জোড়া হিসেবে। 400 গুণ 100, এখানে অ্যামাউন্ট আসে 40,000 টাকা। এরপরে কারবারি পাটা 10% করলে আসবে 4,000 টাকা। তাহলে 40,000 টাকা থেকে এই 4,000 টাকা বাদ দিলে আমার নিট অ্যামাউন্ট আসবে 36,000 টাকা। এখানে আলাদা করে কোনো প্যাকিং খরচ বা বহন খরচ কিন্তু দেয়া নেই, সুতরাং এখানে টাকার পরিমাণ 36,000 টাকা। এই 36,000 টাকা এখন আমাকে যোগফল দেখাতে হবে। 1,43,500 যোগ হলো 36,000, এখানে অ্যামাউন্ট হলো 1,79,500 টাকা। 1,79,500 টাকা। এখানে দেখতে পাচ্ছ ওই যে ক নং প্রশ্নের সমাধান এবং খ নং প্রশ্নের সমাধান আমরা কিন্তু দেখালাম। এখন গ নং প্রশ্ন, যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাতে হবে। তা আমরা সাধারণ জাবেদা করব ছক ছাড়া, আমরা কিন্তু ঘর রাখবো না, কিন্তু ব্যাখ্যা আকারে আমরা এখানে উপস্থাপন করব। তো সাধারণ জাবেদা করার জন্য আমাকে এই ক এবং খ নং সমাধানটি মুছে দিতে হবে। তো শিক্ষার্থীরা আমরা সাধারণ জাবেদা করব ছক ছাড়া এখানে। তো আমরা জাবেদা করার সূত্র আমরা সবাই জানি, সম্পদ এবং ব্যয়, বা ব্যয় বা সম্পদ, এটা বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, আর আয়দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। তবে আমরা বিকল্প আরেকটি সূত্র এখানে আলোচনা করি সহজে বোঝার জন্য। কোনো খাতে যদি অর্থ প্রদান করা হয়, কোনো কিছু প্রদান করলে এবং কোনো কিছু ক্রয় করলে সেটা ডেবিট দিকে যাবে, আর কোনো কিছু বিক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে পাওয়া গেলে বা কোনো কিছু পাওয়া গেলে সেটাকে ক্রেডিট দিকে দেখাতে হবে। এখন 2017 সাল, আমরা 2017 সাল এখানে দিলাম। ডিসেম্বর মাসের 1 তারিখে এটা বাকিতে করার মধ্যে এটা এসেছিল। এখন 1 তারিখে এটা তো দেখানো যাবে না, কারণ বলছে করা যাবে তা ব্যতীত। তো 3 তারিখে নগদে প্যান্ট বিক্রয় আমরা 3 তারিখে দিলাম। তো কোনো কিছু বিক্রয় করলে কিন্তু ক্রেডিট, আমি একটু আগে বললাম, কোনো কিছু বিক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে পাওয়া গেলে সেটা ক্রেডিট দিকে যাবে। এখন প্যান্ট হলো পণ্য, তাহলে পণ্য বিক্রি করলে ক্রেডিট, ডেবিট দিকে কি আসবে? নগদান, কারণ আমি পণ্য বিক্রি করে তার কাছ থেকে নগদ টাকা পাচ্ছি। তাহলে
আমি ছক ছাড়া করলাম, দেখতে পাচ্ছ নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখতে হবে নগদে পণ্য বিক্রয়। জাভাতে কিন্তু ব্যাখ্যা না লিখলে তোমাদের কিন্তু হাফ মার্ক কাটবে। আর যদি কখনো বলে যে ব্যাখ্যা ছাড়া বা ব্যাখ্যা ব্যতীত, তখন আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে 8 তারিখে যে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান, যেটা আমরা ক নম্বরের সমাধান দেখিয়েছিলাম, এটা কিন্তু ক্রয় জাবেদার মধ্যে পড়বে না। তাহলে আমরা যদি ক্রয়কৃত পণ্য ফেরত দিই, মনে করতে হবে আমরা পাওনাদারকে সেই পণ্যটি ফেরত দিচ্ছি। তার মানে এখানে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ সেই 28,500 টাকা। এটা ডেবিট দিকে হওয়ার কারণ এটা দায়টা হ্রাস পাচ্ছে এবং ক্রয় ফেরতের মাধ্যমে ব্যয়টা হ্রাস পাচ্ছে। কারণ পূর্বে যে পণ্য ক্রয় করা হলো, সেই ক্রয়কৃত পণ্যের একটি অংশ আমরা ফেরত দিচ্ছি এখানে। পাওনাদার এই টাকা আমাদের কাছে দাবি করতে পারবে না, বিধায় দায়টা হ্রাস পাবে। আর পূর্বে যে ক্রয় ছিল, সেই ক্রয়ের পরিমাণটা এখন আমার কমে যাচ্ছে ক্রয় ফেরতের মাধ্যমে, যার ফলে ব্যয়টা এখানে হ্রাস পাচ্ছে। এরপরে পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। এটা স্বাভাবিক মেরামত, এটা কিন্তু সম্পত্তি ক্রয়ের সাথে কিন্তু সম্পর্ক না। স্বাভাবিক মেরামত কিন্তু ব্যয়। মেরামত হিসাব ডেবিট, এটা ব্যয়ের মধ্যে পড়বে, ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে এবং অপরদিকে নগদ টাকা সম্পদ, এই সম্পদটি এখানে হ্রাস পাচ্ছে। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। অর্থাৎ 1 তারিখে যার কাছ থেকে পণ্য বাকিতে কিনলাম এবং 8 তারিখে তার কাছে পণ্য ফেরত দিলাম। এই 20 তারিখে যে তাকে কিছু টাকা আমরা, সেই যে টাকাটি আমাদের কাছে পাবে, সেখান থেকে 40,000 টাকা তাকে প্রদান করলাম। তার মাহমুদ ফ্যাশনকে বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে প্রদান করলে সেটা ধরতে হবে পাওনাদার। তার মানে এখানে পাওনাদার হিসাব ডেবিট, দায়টা হ্রাস পাচ্ছে এবং নগদান হিসাব ক্রেডিট, আমার সম্পদ হ্রাস পাচ্ছে। ব্যাখ্যাটি লিখতে হবে পাওনাদারকে নগদে পরিশোধ বা মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো। শিক্ষার্থীরা, এই হলো আমাদের এই 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনের 1 নম্বর অঙ্কের সমাধান। আমরা ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কের সমাধান নিয়ে সামনে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো।